হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরও একটা নতুন ক্লাসে সকলকে স্বাগত। সকলকে বলবো প্রথমে সরি ফর বিইং লেট, কারণ আমি কন্টিনিউ ক্লাস দিতে চেয়েছিলাম কিন্তু সেখানে একটু অসুবিধার কারণে দিতে পারিনি। তো চলো আজকের ক্লাসটি দেরি না করে শুরু করি। তো তোমরা যারা ক্লাসটি দেখছো প্রথম থেকে দেখো, স্কিপ করো না, কারণ স্কিপ করলে ইনফরমেশান মিস হয়। আর তাছাড়া প্রতিনিয়ত ক্লাস দেখলে এবং লাইক কমেন্ট শেয়ার করলে সেটা আমারও একটু হেল্প হয়, কারণ তোমাদের হেল্পের জন্য আমি যেমন এগিয়ে এসেছি তোমাদেরকেও একটু হেল্প করতে হবে। তো প্রথমে আমরা দেখব যে প্রথম লাইনটি আছে, গুরুচরণ লোকটি সেই ধাতের মানুষ যাহার সহিত যে কোনো বয়সের লোক অসংকোচে আলাপ করিতে পারে। তো এই বাক্যটিকে আমরা কিভাবে ট্রান্সলেশন করব, তো চলো দেখা যাক। তো বাক্যটাকে আমরা এইভাবে লিখব যে কি, গুরুচরণ এখানে লোকটি সেই ধাতের মানুষ, অর্থাৎ গুরুচরণ এমন এক ধরনের মানুষ বা এমন প্রকৃতির মানুষ। তো গুরুচরণ এখানে সাবজেক্ট, গুরুচরণ ওয়াজ এ ম্যান অফ সাচ এ হিউমার, অর্থাৎ গুরুচরণ এমন এক ধরনের মানুষ ছিলেন যিনি কিনা, তো ছিলেন বলতে আমরা পাস্টেই লিখেছি যেহেতু ছিলেন এখানে বোঝা হচ্ছে বা বোঝানো হয়েছে। তো গুরুচরণ ওয়াজ এ ম্যান অফ সাচ এ হিউমার, এমন ধরনের বা এমন প্রকৃতির মানুষ, উইথ হুম যার সাথে কিনা, উইথ হুম পিপল অফ এনি এজ যার সাথে যে কোনো ধরনের বয়সের মানুষ কি কুড টক কথা বলতে পারতো, উইদাউট হেজিটেশন অর্থাৎ কোনো রকম অসংকোচ বা কোনো রকম ইতস্তত বোধ ছাড়াই, বা এখানে আলাপ করিতে পারতো অর্থাৎ কথা বলতে পারতো। আলাপ বা কথা আমরা যে কোনো একটা লিখতে পারি। তো এখানে কিন্তু আমরা প্রথমে গুরুচরণ সেই ধাতের মানুষ, বা ধাত বলতে এখানে তার প্রকৃতিকে বোঝানো হয়েছে। ধাত বলতে এখানে প্রকৃতি বা তার হিউমর অর্থাৎ নেচারও বলতে পারি আমরা, নেচার, তার নেচার বা তার প্রকৃতিকে বোঝানো হয়েছে, বা তার মুডকে বোঝানো হয়েছে, এমন মুডের মানুষ, বা তার টেম্পারামেন্টকে বোঝানো হয়েছে, টেম্পারামেন্ট। সুতরাং তোমরা এগুলো লিখে নিও, তোমরা এগুলোও ব্যবহার করতে পারো হিউমারের পরিবর্তে। আর উইথ হুম অর্থাৎ এমন এক ধরনের মানুষ বা এমন প্রকৃতির মানুষ যার সাথে, তো এখানে কিন্তু উইথ হুম এখানে আমরা একটা লিঙ্কার যোগ করেছি হুমের সাহায্যে। তো উইথ হুম যার সাথে কিনা পিপল অফ এনি এজ যে কোনো বয়সের মানুষ কুড টক, তো কথা বলতে পারতো, এখানে অ্যাবিলিটি বোঝাচ্ছে। তো অ্যাবিলিটি অর্থে কিন্তু আমরা কি, অ্যাবিলিটি অর্থে আমরা কুড ব্যবহার করি, অর্থাৎ যেটা কিনা অতীতকালে বোঝাই। আর ক্যান আমরা কি, ক্যান হচ্ছে প্রেজেন্ট টেন্সে অ্যাবিলিটি বোঝালে আমরা ব্যবহার করি। আর টক আমরা জানি যে এটা কিন্তু মোডাল অক্সিলারি, অর্থাৎ মোডাল অক্সিলারি ভার্বের পরে আমরা কি, মোডাল অক্সিলারি ভার্বের পরে আমরা কিন্তু ভার্বের 1 নম্বর ফর্ম অর্থাৎ টক বা কথা বলতে পারা বা আলাপ করতে পারা, আলাপ মানে কথা বলতে পারা। আর উইদাউট হেজিটেশন অর্থাৎ কোনো রকম কি, কোনো রকম ইতস্তত বোধ বা কোনো রকম ডাউট, এটাকে আমরা ডাউটও বলতে পারি, কোনো রকম ডাউট বা সন্দেহ ছাড়া, বা উইদাউট কি আমরা পজও বলতে পারি অর্থাৎ কোনো রকম থেমে না গিয়ে, বা আমরা ইনডিসিশনও বলতে পারি কি, ইনডিসিশন অর্থাৎ কোনো রকম নিঃসন্দেহে, বা আমরা মিসট্রাস্টও বলতে পারি, মিসট্রাস্ট কোনো রকম অবিশ্বাস ছাড়াই, মিসট্রাস্ট, বা আমরা এটাকে কি ভোলাটিলিটিও বলতে পারি কি, ভোলাটিলিটি। তো এখানে কিন্তু আমরা হেজিটেশনের অনেকগুলি সিনোনিমস দেখলাম, আর প্রতিটা সিনোনিমসই ইম্পর্টেন্ট, কারণ যত বেশি সিনোনিমস, যত বেশি ওয়ার্ড পাওয়ার তোমার কাছে থাকবে, তুমি ততই বেশি দক্ষ ট্রান্সলেশনে। তো চলো পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে কি, পরের বাক্যটি আছে 2-4 দিনের আলাপে। আলাপে বলতে সে কথাবার্তায় গিরিনের সহিত তার একটা স্থায়ী সখ্য জন্মিয়াছিল, অর্থাৎ জন্মেছিল বা বেড়ে উঠেছিল বলতে পারি আমরা। এটা যেহেতু সাহিত্যের ভাষা আমাদেরকে বুঝে নিতে হবে, এখানে বেড়ে উঠেছিল বোঝাচ্ছে। তো কিভাবে আমরা লিখব, তো আমরা ঠিক এইভাবে লিখতে পারি যে 2-4 দিনের, অর্থাৎ এ ফিউ ডেজ, 2-4 দিন বলতে কিছু দিনকে বোঝানো হচ্ছে। এ ফিউ ডেজ অ্যাকোয়েন্টেন্স পরিচয়, অর্থাৎ কিছু দিনের পরিচয়। এখানে কিন্তু অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করা হচ্ছে, কারণ কি কিছু দিনের শব্দটি আসছে, এই কারণে আমরা এ ফিউ ডেজ অ্যাকোয়েন্টেন্স ব্যবহার করি হচ্ছে, অর্থাৎ কিছু দিনের পরিচয় কি উইথ গ্রিনের সাথে, হ্যাড রাইপেন্ড ইনটু এ লাস্টিং ফ্রেন্ডশিপ। তো রাইপেন্ড বলতে কি এখানে স্থায়ী হওয়া, অর্থাৎ স্থায়ী হয়েছিল, এখানে লাস্টিং হচ্ছে স্থায়ী হওয়া, আর সেটা হচ্ছে স্থায়ী শখে পরিণত হয়েছিল অর্থাৎ বেড়ে উঠেছিল। এখানে রাইপেন্ড হচ্ছে কি বেড়ে উঠেছিল বা পরিপক্ত হয়েছিল, কি বেড়ে ওঠা বা পরিপক্কতায় পৌঁছানো, পরিপক্ক হয়ে উঠেছিল ইনটু এ লাস্টিং অর্থাৎ স্থায়ী বন্ধুত্বে বিটুইন দেম তাদের মধ্যে। তো এখানে আমরা অ্যাকোয়েন্টেন্স বা পরিচয়কে আমরা কিন্তু ফ্যামিলিয়ারিটিও বলতে পারি,
ফ্যামিলিয়ারিটি অর্থাৎ কিছু দিনের পরিচয় কি গ্রিনের সাথে, বা আমরা ইন্ট্রোডাকশনও ব্যবহার করতে পারি কি ইন্ট্রোডাকশান, ফ্যামিলিয়ারিটি বা ইন্ট্রোডাকশান, তোমরা যেটা ইচ্ছা ব্যবহার করো, অ্যাকোয়েন্টেন্স, ফ্যামিলিয়ারিটি বা ইন্ট্রোডাকশান। আর রাইপেনকে আমরা এটাকে কিন্তু ম্যাচিওর্ডও বলতে পারি, অর্থাৎ পরিপক্কতায় পৌঁছেছিল, যেটা ম্যাচিওর্ড, কি ম্যাচিওর্ড, বা এটাকে কিন্তু আমরা বলতে পারি কি ম্যাচিওর্ড, বা এটাকে আমরা টার্নড ইনটুও বলতে পারি কি টার্নড ইনটু, অর্থাৎ পরিণত হয়েছিল কি টার্নড ইনটু এ লাস্টিং ফ্রেন্ডশিপ বিটুইন দেম। আর লাস্টিং হচ্ছে যেটা স্থায়ী বা স্থায়ী সখ্য, অর্থাৎ বন্ধুত্ব বেড়ে উঠেছিল যেটা, বা এটাকে আমরা কিন্তু ডিউরেবলও বলতে পারি, অর্থাৎ একটা টেকসই বা একটা টেকসই, বা আমরা একটা স্টেবল বলতে পারি, স্টেবল অর্থাৎ একটা স্থায়ী বা একটা ভারসাম্য সম্পন্ন। তো এইভাবে কিন্তু আমরা লিখতে পারি। তো চলো দেখি। আর এখানে অ্যাকোয়েন্টেন্স হচ্ছে পরিচয়, এখানে এ ফিউ ডেজ অ্যাকোয়েন্টেন্স অর্থাৎ কিছু দিনের পরিচয়, যেটা এখানে ব্যবহার করা হয়েছে। আর এখানে হয়েছিল অর্থাৎ এখানে পাস্ট পারফেক্ট টেন্স আমরা ব্যবহার করেছি। এখানে আমরা সিম্পল পাস্ট টেন্সও ব্যবহার করতে পারতাম, কিন্তু যেহেতু একটু এখানে যেহেতু আমরা বারবার পাস্ট টেন্স ব্যবহার করছি, এই কারণে এখানে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করলাম। পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা যায় এবং সেক্ষেত্রে আমরা হ্যাড ব্যবহার করি এবং হ্যাডের পরে কি ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করি। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি কী আছে? পরের বাক্যটি আছে যে গুরুচরণের চিত্তের কিছুমাত্র দৃঢ়তা ছিল না বলিয়া তর্ক করিতেও তিনি যেমন ভালোবাসিতেন, তর্কে পরাজিত হইলেও তেমন কিছু মাত্র অসন্তোষ প্রকাশ করিতেন না। অর্থাৎ তার যে ডিসস্যাটিসফ্যাকশন, তার মনের মধ্যে যে একটা বিষণ্ণ ভাব, সেটা প্রকাশ করিতেন না। তো কীভাবে আমরা লিখব, চলো দেখা যাক। তো বাক্যটি কিন্তু যথেষ্ট বড় এবং এতে ঘাবড়ানোর কিচ্ছু নেই। তো চলো দেখি। তো বাক্যটিকে আমরা ঠিক এইভাবে লিখব যে গুরুচরণের চিত্তের কিছুমাত্র দৃঢ়তা ছিল না বলিয়া তর্ক করিতেও, অর্থাৎ গুরুচরণ হু হ্যাড নো ফার্মনেস অফ মাইন্ড, অর্থাৎ যার চিত্তের কিছুমাত্র দৃঢ়তা ছিল না। তো ফার্মনেস হচ্ছে কি দৃঢ়তা। তো যার চিত্তের বা যার মনের, চিত্ত বলতে এখানে মনকে বোঝানো হচ্ছে, যার মনের কোনো দৃঢ়তা ছিল না, লাভ টু আর্গু, যিনি কিনা তর্ক করতে ভালোবাসতেন। অ্যান্ড ইভেন এমনকি হোয়েন হি ওয়াজ ডিফিটেড ইন অ্যান আর্গুমেন্ট, যখন তিনি কি তর্কে পরাজিত হতেন, কি হি ডিড নট এক্সপ্রেস এনি ডিসস্যাটিসফ্যাকশন, তিনি তার কোনো অসন্তোষ প্রকাশ করিতেন না। তো আমরা কিন্তু এইভাবে ভেঙে ভেঙে পুরো বাক্যটিকে লিখব। আর এখানে আমরা কমার মাধ্যমে যে এখানে মেন ভার্ব লাভ টু আর্গু অ্যান্ড ইভেন হোয়েন হি ওয়াজ, এবং এখানে আমরা আবার কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স করেছি, এবং কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে আমরা এখানে সাবজেক্ট ব্যবহার করেছি, এবং এটা হি ওয়াজ ডিফিটেড অর্থাৎ পরাজিত ছিলেন বা পরাজিত হতেন ইন অ্যান আর্গুমেন্ট। তো এখানেও আমরা এখানে পাস্ট টেন্স এবং এটাকে ডিফিটেড অ্যাডজেক্টিভ ফর্ম ব্যবহার করেছি, এবং হি ডিড নট এক্সপ্রেস, আবার এখানে কিন্তু কমা দিয়ে আমরা দ্বিতীয় লাইন আরেকটা ব্যবহার করছি, এটা হচ্ছে ডিড নট এক্সপ্রেস। এখানে কিন্তু হি হচ্ছে সাবজেক্ট ব্যবহার করা হচ্ছে, ডিড নট এখানে যেহেতু নেগেটিভ সেন্টেন্স, তো ডিড নট ব্যবহার করা হয়েছে, ও ভার্বের 1 নম্বর ফর্ম ব্যবহার করা হয়েছে পাস্ট টেন্সে, এবং এনি ডিসস্যাটিসফ্যাকশন ব্যবহার করা হয়েছে। তো ফার্মনেস হচ্ছে কি, ফার্মনেসকে আমরা যেটা এখানে ব্যবহার করেছি সেটা হচ্ছে তার মনের কোনো দৃঢ়তা ছিল না। তো ফিক্সিটি আমরা বলতে পারি কি ফিক্সিটি একটা দৃঢ়তা থাকা, স্থির অবস্থা থাকা, বা কনসিস্টেন্সি বলতে পারি আমরা কি কনসিস্টেন্সি বলতে পারি আমরা, বা আমরা এটাকে কিন্তু পেশেন্সও বলতে পারি কি পেশেন্স অর্থাৎ ধৈর্য বা একাগ্রতা, বা এখানে আমরা আর্গু কথাটার মাধ্যমে যখন এখানে তর্ক বিতর্ক বোঝায়, তেমনি আমরা এটাকে ডিবেটও বলতে পারি। আর ডিবেটটাই সচরাচর আমাদের কাছে পরিচিত, বা এটাকে আমরা আরও কিছু জেনে নেবো, যেমন মুড বলতে পারি, বা আমরা এটাকে অল্টারকেটও বলতে পারি কি অল্টারকেট অর্থাৎ তর্ক বিতর্ক করা। তাহলে কি আর্গু, ডিবেট, মুড বা অল্টারকেট, আমরা এই ওয়ার্ডগুলিও ব্যবহার করতে পারি। আর এক্সপ্রেস হচ্ছে কি এখানে প্রকাশ করা, তো এটাকে আমরা রিভিল বলতে পারি কি রিভিল। তো এই এক্সপ্রেস দেখার সাথে সাথে তোমাদের মনের মধ্যে অটোমেটিক অনেকগুলো ওয়ার্ডই চলে আসবে। তো ওয়ার্ডগুলি যাতে বরাবর তোমাদের মস্তিষ্কে থাকে, তো সেই কারণে কিন্তু এক্সট্রা ওয়ার্ডগুলি আমি লিখি, কারণ এইগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। ওয়ার্ডগুলো এই কারণে ইম্পর্ট্যান্ট কারণ এক্সট্রা ওয়ার্ড তোমাদের ভোকাব ইনক্রিজ করবে, আর এক্সট্রা ওয়ার্ডের মাধ্যমেই কিন্তু তোমরা ইংলিশে নিজেদেরকে সমৃদ্ধ করে তুলতে পারবে। ডিসস্যাটিসফ্যাকশন হচ্ছে কি, আমি বললাম এখানে অসন্তোষ, তো অসন্তোষকে আমরা কিন্তু ডিসকন্টেন্টও বলতে পারি কি ডিসকন্টেন্ট, বা এটাকে কিন্তু আমরা ডিসপ্লেজারও বলতে পারি কি ডিসপ্লেজার অর্থাৎ অসন্তোষ। তো এইভাবে কিন্তু আমরা লিখতে পারবো। তো চলো পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি হচ্ছে
এটা সিম্পল একটা সেন্টেন্সে আছে, সন্ধ্যার পর চা খাইবার নিমন্ত্রণ। তো এখানে কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে, যেহেতু কমা আছে। তিনি গ্রিনকে করিয়া রাখিয়াছিলেন। তাহলে সন্ধ্যার পর চা খাইবার নিমন্ত্রণ, তো কিভাবে লিখব চলো দেখা যাক। তো সন্ধ্যার পর, তাহলে কি হি আক্সড গ্রিন, তিনি গ্রিনকে বলিয়া রেখেছিলেন টু হ্যাভ টি, অর্থাৎ টি খাওয়ার জন্য বা চা খাওয়ার জন্য, অ্যাট হিজ হাউস, তার বাড়িতে, আফটার ডাস্ক। ডাস্ক বলতে কি এখানে কিন্তু ডাস্ক হচ্ছে ইভিনিং, সন্ধ্যার পর। তো ইভিনিং সন্ধ্যার পর, বা আমরা এটাকে টয়লাইটও ব্যবহার করতে পারি, কি টয়লাইট। তাহলে কি হি হ্যাড আক্সড গ্রিন, তিনি গ্রিনকে বলে রেখেছিলেন টু হ্যাভ টি, চা খাওয়ার জন্য, অ্যাট হিজ হাউস, তার বাড়িতে, আফটার ডাস্ক, অর্থাৎ সন্ধ্যার পরে, বা ইভিনিং বা টয়লাইট আমরা ব্যবহার করতে পারি। আর চলো এরপরে আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি হচ্ছে অফিস হইতে ফিরিতেই তাহার দিবা অবসান হইয়া যাইত। ফিরিতেই অর্থাৎ ফিরিতেই বা সঙ্গে সঙ্গে, তো এই ক্ষেত্রে কিন্তু আমরা কি অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করে থাকি। তো আমরা এটা অ্যাজ সুন অ্যাজ বা ইমিডিয়েটলিও ব্যবহার করতে পারি, কি ইমিডিয়েটলি। তো কীভাবে লিখবো চলো দেখা যাক। তাহলে অফিস হইতে ফিরিতে না ফিরিতেই, তাহলে হিজ ডে উড ফিনিশ, তার দিন শেষ হয়ে যেত কি বা অবসান হয়ে যেত, ইমিডিয়েটলি সঙ্গে সঙ্গে, কি হি রিটার্ন ফ্রম অফিস, অফিস থেকে ফিরতে না ফিরতেই তার দিন শেষ হয়ে যেত। তাহলে হিজ ডে উড ফিনিশ ইমিডিয়েটলি হি রিটার্ন ফ্রম দ্য অফিস, অর্থাৎ অফিস বা অফিস থেকে ফেরার পরপরই তার দিন শেষ হয়ে যেত বা সে সন্ধ্যা ঘনিয়ে আসতো, এই অর্থে কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। ফিনিশ বা কি এটাকে আমরা এন্ডও বলতে পারি, শেষ হয়ে যেত, বা আমরা এটাকে কনক্লুডও বলতে পারি, কনক্লুড শেষ হয়ে যাওয়া। তো এগুলো তোমরা লিখে নেবে। আর ইমিডিয়েটলিকে আমরা কিন্তু লিখতে পারি কি ইনস্ট্যান্টলি, অর্থাৎ কিছু সময়ের মধ্যে, বা আমরা সুনও বলতে পারি, সুন অর্থাৎ শীঘ্রই, বা এটাকে আমরা কুইকলিও লিখতে পারি, কি কুইকলি। সুতরাং যেটা সুবিধা হবে তোমরা সেইভাবে লিখে নিও। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে কি হাত মুখ ধুইয়াই বলিতেন, ললিতে চা তৈরি হলো মা, কালি যা যা তোর গিরিন মামাকে এইবার ডেকে আন। তো এখানে আমরা একটা কোটসের মধ্যে দেখতে পাচ্ছি, আর এখানে হাত মুখ ধুইয়াই বলিতেন। সুতরাং এইভাবে আমরা লিখব যেমন আছে এখানে। তো হাত মুখ ধুইতেই বলিতেন, অর্থাৎ অ্যাজ সুন অ্যাজ। তো এখানে আমরা অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করব। তো তাহলে কি আগেরটা আমরা ইমিডিয়েটলি ব্যবহার করেছি, এখানে অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করব। তো অ্যাজ সুন অ্যাজ হি ওয়াশড এবং হিজ হ্যান্ডস অ্যান্ড ফেস, তার হাত মুখ ধুইতে না ধুইতেই, অর্থাৎ যখনই ধোয়া হয়ে যেত হাত মুখ, হি উড সে, তিনি বলতেন কি ললিতা ইজ টি রেডি মাই ডার্লিং, ওহে মা বা ওহে বাচ্চা, ললিতা চা কি প্রস্তুত, গো অ্যান্ড কল নাও, যাও এবং এখনই ডেকে আনো ইয়োর আঙ্কেল গ্রিন হেয়ার, অর্থাৎ গ্রিন মামাকে এখানে ডেকে আনো বা এইবার ডেকে আনো। তো এখানে আমরা অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করেছি, যেটাকে আমরা হোয়েন দিয়েও শুরু করতে পারি। তাহলে হোয়েন অর্থাৎ যখন সে তার হাত মুখ ধুতো, বা আমরা এটাকে রাইট আফটারও বলতে পারি, ঠিক হাত মুখ ধোয়ার পরপরই, এরকমও কিন্তু আমরা ব্যবহার করতে পারি এই অর্থেও। আর ওয়াশড বা এখানে আমরা কিন্তু এটাকে ক্লিনও বলতে পারি, কি ক্লিনড, অর্থাৎ পরিষ্কার করার পর বা ধোয়ার পরে। সুতরাং এইভাবে আমরা লিখেছি। আর যেটা যেরকমভাবে এখানে রিপোর্টেড স্পিচের মধ্যে আছে, আমরা সেইভাবেই কিন্তু রিপোর্টেড স্পিচের মধ্যে রেখেছি। আর এখানে বলিতেন এইগুলো থেকে কিন্তু আমরা বুঝতে পারছি এখানে আমাদের পাস্ট টেন্সে লিখতে হবে, সেই কারণে আমরা ওয়াশড এবং হিজ হ্যান্ডস অ্যান্ড ফেস ব্যবহার করেছি। আর উডসে অর্থাৎ বলতেন, তো এখানে একটা রেগুলার অ্যাক্টিভিটির কথাও এখানে প্রকাশ করছে, সেই কারণে কিন্তু আমরা উড কথাটা ব্যবহার করছি। তো ইউজ টু বা উড আমরা ব্যবহার করতে পারি রেগুলার অ্যাক্টিভিটির ক্ষেত্রে, যেটা অতীতকালে হতো। তো চলো আমরা দেখি তারপর কি। তারপর আছে তারপর উভয়ে চা খাওয়া এবং তর্ক চলিতে থাকিত, বা তারপর উভয়ে চা খেতেন এবং তর্ক করতে থাকতেন, আমরা এটাও লিখতে পারি। তো কীভাবে লিখবো চলো দেখা যাক। কি দেন হচ্ছে তারপর দ্য টু অফ দেম, তাদের মধ্যে দুজনেই বা উভয়েই উড ড্রিঙ্ক, অর্থাৎ কী করতেন চা খেতেন, উড ড্রিঙ্ক টি চা পান করতেন, অ্যান্ড আর্গু এবং তর্ক করতেন। তো তর্ক আমরা ইতিমধ্যে বলেছি, এটাকে আমরা কি ডিবেট বলতে পারি, বা এটাকে আমরা কি মুট বলতে পারি, বা এটাকে আমরা কি অল্টারকেটও বলতে পারি। সুতরাং যেটা তোমাদের পছন্দ সেটা লিখতে পারো, এবং সমস্ত অর্থগুলি তোমরা লিখে নেবে। তো চলো পরের বাক্যটি আমরা দেখি।
পরের বাক্যটি আছে ললিতা কোনো কোনো দিন মামার আড়ালে বসিয়া চুপ করিয়া শুনিত। তো এটা শুনিত, এটাও কিন্তু একটা রেগুলার অ্যাক্টিভিটি, পাস্টের কথা বলা হচ্ছে। তো কীভাবে লিখব? তো সাম ডেজ অর্থাৎ কিছু কিছু দিন ললিতা উড সাইলেন্টলি লিসন, ললিতা সাইলেন্টলি শুনতো অর্থাৎ নিশ্চুপে শুনতো, টু দেম তাদের ওই কথাবার্তা, সিটিং বিহাইন্ড হার আঙ্কেল তার মামার পিছনে বসে চুপ করিয়া ললিতা কোনো কোনো দিন সেই সমস্ত কথাগুলি শুনতো সাইলেন্টলি, বা আমরা কি নয়েজলেসলি বলতে পারি, কি নয়েজলেসলি অর্থাৎ নিশ্চুপে বা সাইলেন্টলি আমরা বলতে পারি। সুতরাং আর এখানে উড কেন ব্যবহার করা হয়েছে এটা বলছি যে যেহেতু পাঁচটা একটা রেগুলার অ্যাক্টিভিটিকে বোঝানো হচ্ছে অর্থাৎ অভ্যাসগত কোনো কাজকে বোঝানো হয়, আর লিসেন কিন্তু এখানে ভার্ব অনের কাজ করছে, আর উড যেহেতু এখানে একটা মোডাল অক্সিলারিও, তো সেই ক্ষেত্রে কিন্তু ভার্বের 1 নম্বর ফর্ম বসানো হয়। তো চলো পরের বাক্যটি আমরা লক্ষ্য করি। তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ একটি প্যাসেজ। আশা করি তোমাদের ক্লাসটি খুবই ভালো লেগেছে। যারা চ্যানেলটিতে প্রথম তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, এবং যারা প্রতিনিয়ত ক্লাস দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে পাশে থাকো, এবং পরবর্তীতে আরও ক্লাস নিয়ে আসবো তোমাদের জন্য। কিছু অসুবিধার কারণে এটা কন্টিনিউ ক্লাস আনতে পারছি না, কিন্তু আমি চেষ্টা করব। তো চলো ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আজ এই পর্যন্তই।